জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। চিন্ময় দাসকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ ঘিরে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে ভক্ত সমর্থকরা। হত্যা করা হয় এক আইনজীবীকে। সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় দাসের মুক্তি চেয়ে ভক্ত সমর্থকরা স্লোগান দিতে থাকেন। পরে এই মামলায় বুধবার সকাল ১১টায় ফের জামিন শুনানির নির্দেশ দেন আদালত। প্রায় ২.৫ ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ভক্তদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আইনজীবীকে হত্যার প্রতিবাদে কাল বিচারিক কার্যক্রম অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। এদিকে চিন্ময় দাসকে গ্রেফতার ও জামিন নাকচের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করতে চাই এই বিষয়টি তদন্ত করবেন। কেন পুলিশের এই যে কভার্ড ভ্যান ছিল, যেটা আসামি নেওয়ার প্রিজন ভ্যান, সেই ভ্যান কেন যেতে দেয় নাই, কারা দেয় নাই, কিভাবে ছিল? আমাদের কোর্ট বিল্ডিংয়ের সিসি ফুটেজ রয়েছে এবং যে ঘটনাস্থলে আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারা হয়েছে ওখানেও সিসি ফুটেজ রয়েছে। এখানে যখন আসছে উনি খুব খারাপ অবস্থা ছিল, ওনাকে এই জায়গায় মানে কানের পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টিপ ইঞ্জুরি করা হয়েছে এবং উনি সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে মৃত্যু জ্বলে পড়ছে। এখানে যখন তখন আসলে ওনার এই ব্লাড ডেথ পাওয়া গেছে। বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। সেই সঙ্গে চট্টগ্রামে আইনজীবীকে হত্যাসহ অন্যান্য সহিংস ঘটনা পরিকল্পিত, যা সনাতনীদের উপর দায় চাপানোর চেষ্টা বলেও মন্তব্য তাদের। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নেতারা। তারা বলেন, আগামীকালের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে একদিকে লং মার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবে সংখ্যালঘুরা, অন্যদিকে সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে। সেটাকে কেন্দ্র করে দাবি করেছেন এবং শুধু বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলা, সেটা তাকে ফাঁসানোর জন্য এবং সনাতনী সম্প্রদায়ের লিডারশিপকে বন্ধ করে দেওয়ার জন্য, সনাতনী সম্প্রদায় যেন লিডারশিপ দিতে না পারে সেই অস্তিত্বহীন করার জন্য যে একটি গভীর নীল নকশা আজকে থেকে নয়, এই বাংলাদেশে দীর্ঘদিন যাবত এটি চলে এসেছে, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই সরকারের পক্ষ থেকে বা সরকারের ভিতরে যে সরকারটি আছে সেটি তারা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই বিশেষ একটি গোষ্ঠীর লক্ষ্য। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। বিভিন্ন কলেজে ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। এদিকে চিন্ময় দাসকে ধর্মীয় নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রংপুরের পীরগাছায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতা হোক, ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য নিয়ে প্রেস নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, অত্যন্ত হতাশা ও গভীর আঘাতের সঙ্গে
বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল ভুল ধারণা তৈরি করেছে। এই ধরনের ভিত্তিহীন বক্তব্য শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। প্রেস নোটে আরও বলা হয়, ভারতের বিবৃতিটি সকল ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং সরকার ও জনগণের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টাকে প্রতিফলিত করে না। দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না সরকার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় প্রেস নোটে। এদিকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন বলেও ভারতকে জানানো হয়েছে প্রেস নোটে। ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে টিএসসিতে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা ইসকন নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, অনতিবিলম্বে আদালতে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগড়া সাতকানিয়া ভুসাল সেলের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় টিএসসি এলাকায়। জানাজা শেষে ঢাবি শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধের একই দাবি তুলে 4 দফা পেশ করেন। তারা জোরালো দাবি জানাচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ভবিষ্যতে না হয় এবং যারা এই সম্প্রীতির বসবাস করবেন। সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সনির্বন্ধ আহ্বান জানাই। এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যার দায়ে ইসকনকে নিষিদ্ধ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের একাংশ। মঙ্গলবার সন্ধ্যায় পুরানো পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানায়। এ সময় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে হত্যা ও সাম্প্রতিক সহিংসতা সৃষ্টির সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানান তারা। সাথে যদিও কথার মতো যদি জঙ্গিত্ব প্রকাশ হয় আমাদের টার্গেটে পরিণত। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তোমাদের বীজদাঁত ভেঙে দিতে এদেশের ছাত্র জনতা এখনো জেগে রয়েছে। সুতরাং এই দেশ নিয়ে চক্রান্ত বন্ধ করো। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিক্ষোভ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি মাজার গেট, কদম ফোয়ারা প্রদক্ষিণ করে বার কাউন্সিলের গেট হয়ে আবার সুপ্রিম কোর্টে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান আইনজীবীরা। শীর্ষ বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বহুজাতিক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের ভূমিকাও নিতে বলেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ডজনেরও বেশি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি হেডদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই আহ্বান জানান সেই বৈঠক থেকে। এ সময় শীর্ষ ব্যবসা কর্মকর্তারা নিবন্ধন ও করের ব্যাপারে আভাস, ব্যবসা প্রসারের সংকট নিরসন এবং বিডাকে ওয়ান স্টপ সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিএসসির 6টি জাহাজ কেনা প্রকল্পে নেয়া ঋণ পরিশোধের প্রথম কিস্তি বাবদ 475 কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন। G2G ভিত্তিতে 6টি নতুন জাহাজ ক্রয় শীর্ষক প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে গত 14 অক্টোবর 2016 তারিখে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিগত সরকারের মতো নিষ্ঠুরভাবে রায়ট নিয়ন্ত্রণ করতে চায় না অন্তর্বর্তী সরকার, এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টার প্রেস সচিব। অনুষ্ঠানে তিনি আরও বলেন, কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলেই সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি, তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক। ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে। রায়ট কীভাবে কন্ট্রোল করতে হয় এটার জন্য ওই নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো, আমরা তো সেভাবে পারছি না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার, তবে এটা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে। জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে। বিশ্বের প্রতিটি বিপ্লবের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি হয়েছে, তবে খুব দ্রুতই এ ব্যবস্থার উত্তরণ হবে বলেও জানান তিনি। আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই। আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে। আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। ডিসেম্বরে শুরু হবে হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। তবে এ কাজে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর কৃষি উপদেষ্টা জানান, কৃষকদের জন্য পর্যাপ্ত সার ও বীজ মজুদ আছে। মঙ্গলবার সুনামগঞ্জে হাওড় এলাকা পরিদর্শন করে এসব কথা জানান দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান, টাঙ্গুয়ার সহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সৈয়দা রিজওয়ানা হাসান ও জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, ফসল রক্ষা বাঁধে বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না যা পরিবেশের ক্ষতি করে। সেই সাথে বাঁধ নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ তদারকির কথা জানান তিনি। এ সময় হাওরের কৃষকদের আশ্বাস দিয়ে কৃষি উপদেষ্টা জানান, পর্যাপ্ত সার ও বীজ মজুদ আছে। বোরো চাষের সময় বন্যাসহ যে কোনো সংকটে কৃষকদের পাশে থাকার কথাও জানান কৃষি উপদেষ্টা। অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকুন আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। এবার কোনো দুশ্চিন্তা কারণ নাই, তাকে সব দুশ্চিন্তাই দূর করা হবে। সার বীজ কোনোটারই সংকট নেই।
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হয়। বিচারপতি রুহুল আমিনের জানাজায় উপস্থিত ছিলেন বর্তমান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ সাবেক প্রধান বিচারপতিরা জানাজায় অংশ নেন। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা জানাজায় অংশ নেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির পক্ষ থেকে তার কর্মময় জীবনের বর্ণনা তুলে ধরা হয়। তিনি রোববার সকালে মারা যান। দেশের 15তম প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন। তিনি এ পদে 2007 সালের 1 মার্চ থেকে 2008 সালের 31 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ এবং দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সিলেটে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মঙ্গলবার সকাল 10টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির বিভাগীয় কর্মশালা আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের 5টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরা হয়। বিকেলে এই কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। ভোট সে পাবে সেই আসনটাকে, যে নির্বাচন রাতের বেলা হয়ে যায়, যে নির্বাচন দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না, আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। সংবিধান সংস্কারে সূচনা থেকে তফসিল পর্যন্ত 62 জায়গায় প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রস্তাব জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, পুনর্লিখন নয়, সংবিধান সংশোধন চায় বিএনপি। সোমবার সকালে সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির সংবিধান সংস্কার প্রস্তাব জমা শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনঃপ্রবর্তন, এরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হতে সংসদের উচ্চকক্ষ এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদের প্রস্তাব করেছেন বলেও জানান বিএনপির এই নেতা। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট 62টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে, ওনারা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। আমরা 5 জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি, যদিও বলা হচ্ছে 30 ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে, আর এটা নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী সংস্কারে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লার 4টি উপজেলায় আহত ও নিহতদের পরিবারের মাঝে অনুদান প্রদান শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিএনপির সমর্থন আছে, তবে এই সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব না। আগামীতে নির্বাচিত সরকারের হাত ধরে দেশ পুরোপুরি সংস্কার হবে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, সঠিকভাবে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, তাই অবিলম্বে ভোটের আয়োজন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনাও করেন বিএনপির এই সিনিয়র নেতা। যে সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার। নির্বাচন কমিশন করেছে, আমরা আশা করি নির্বাচন কমিশন অতি দ্রুত একটি রোডম্যাপ দেবে। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্ট নবায়ন করা, তাদের দায়িত্ব আরও রয়েছে, আমি বিস্তারিত বলার দরকার নেই, এবং ভোটের একটা তারিখ ঘোষণা করা।
এটাকে আমরা বলছি যে নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি রোডম্যাপ দিতে হবে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, এর দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়া সত্ত্বেও তারা শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবেন বলেও মন্তব্য করেন এবি পার্টির নেতৃবৃন্দ। যে কোনো ইস্যুতে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ না করার আহ্বান জানান তারা। সংকট দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তারা। পাশাপাশি পতিত সরকারের ষড়যন্ত্র রুখে দিয়ে শান্তি রক্ষার আহ্বান জানান সিনিয়র নেতৃবৃন্দ। মানুষের দ্বিমত ভিন্নমত থাকতে পারে। আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছে না। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না। যারা গণহত্যাকারী রাজনৈতিক দল তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না, এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে 51টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভা হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এ সময় শিক্ষার্থীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে রাজনৈতিক দলকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলের প্রধান নির্বাচন করা, দেশের 1.5 কোটি ভোটার প্রবাসীদেরকেও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া সহ আরও নানাবিধ সুপারিশ উঠে আসে। কমিশন প্রধান বলেন, শিক্ষার্থীদের নতুন চিন্তা ও প্রস্তাবকে প্রাধান্য দিয়ে সংস্কার কমিটি কাজ করবে। আমরা যারা তরুণরা আছি আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। আমাদের দেশের যে ছাত্রদের ঐক্য তৈরি হয়েছে, এত বিশাল একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্রদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটাতে যাতে কেউ ফাটল ধরাতে না পারে। এই রাজনৈতিক গণতন্ত্র এটা একমাত্র গণতন্ত্র নয়, এখানে আরও গণতান্ত্রিক অনেক উপাদান থাকবে। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু চর্চায় অব্যাহত রাখতে হবে। তোমাদের দ্বারা আমি এবং আমার সহকর্মীরা সবাই উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আমাদের মধ্যে আরও তোমাদের মধ্যে যে তারুণ্যের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আরও দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়েছে। তোমরা যা শুরু করেছো এবং তোমরা এটা শেষ করবে, তোমরা এই প্রত্যয় দেখিয়েছো, আমরাও তোমাদের সাথে আছি। এই অঙ্গীকার আমি আমার পক্ষ থেকে এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি। এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দিব না। দেশে গোলমালের ভিতরে নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় শেখ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতির চাঙা ভাব ও আইন শৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে, রাজনৈতিক স্থিতিশীলতা লাগে, অর্থনৈতিক একটু চাঙ্গা ভাব লাগে, আইন শৃঙ্খলা স্টেবল হতে হয়। এই তিনটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। জাতীয় নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় নিজের মুখে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিছু পক্ষ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, এমনকি শিক্ষার্থীদের সঙ্গে উস্কে দিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন বক্তারা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা কার্যক্রমে যেন বিলম্ব না হয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সাথে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বলেন, প্রয়োজনে আবারও ছাত্র জনতা রাজপথে নেমে আসতে প্রস্তুত রয়েছে। আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নটা আমরা যেন ভুলে না যাই, সেটার জন্য যা যা করতে হয় আমরা তাই করব। প্রয়োজনে আবার অভ্যুত্থান হবে ইনশাল্লাহ। রাষ্ট্র সংস্কার না হলে এরপর বিপ্লব আরও শক্তিশালী হবে, একথা বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগ ও জেলা পর্যায়ের জনপ্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। মানুষ আগের মতো নাই, এখন যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। এটা কিন্তু আগে ছিল না। সংশোধন হতেই হবে। সংশোধন না হলে তো এইবারের বিপ্লব ওই রকমের কিছু হয় নাই, কিন্তু এর পরিস্থিতি আবার বিপ্লব হতে হয়, তাইলে তো সেটা তো অনেক ভয়াবহ হবে। So everyone has to be aware of these things, realities. যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের হামলায় প্রায় 10 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ। রোববারের ওই হামলার ঘটনায় 2 দিন পর সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়েছে এমন মিথ্যা প্রচারের মাধ্যমে উস্কানি দিয়ে বহিরাগতদের সহযোগিতায় হাসপাতালে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনরূপ গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় কামরুল ইসলাম 8 দিন ও আবদুল্লাহ আল জ্যাকব 3 দিনের রিমান্ডে ছিলেন। 5 মে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার সহ 50-এর বেশি সদস্যকে আসামি করা হয়েছে। হেফাজত ইসলামের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে হত্যা করা হয় শতাধিক ধর্মপ্রাণ মুসলমানদের। এ সময় প্রসিকিউশন জানান, হেফাজতের করা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে তদন্ত করে বিচার শুরু করা হবে। 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। 13 দফা দাবির সপক্ষে তাদের যে সমাবেশ ছিল 2013 সালের 5ই মে, সেই সমাবেশকে নির্মূল করার উদ্দেশ্যে তারা অপারেশন সিকিউর শাপলা চালিয়ে সিস্টেমেটিক ওয়েতে তারা যে নির্মূল করেছিলেন সেই অভিযোগ আমরা আজকে দায়ের করতে এসেছি। জুলাই আন্দোলনে গুলি পিটুনিতে মাথায় গুরুতর আঘাত পাওয়া হাফেজ হাসানকে উন্নত চিকিৎসা নিশ্চিতে থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 10:30টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ডের উদ্দেশ্যে
ছেড়ে যায়। এর আগে রাত 8:30টায় থাইল্যান্ড থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়। 4 আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিলে মাথায় গুরুতর আঘাত পায় হাসান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। হাসানকে এয়ারপোর্টে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর, জাতীয় নাগরিক কমিটির ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, স্বাস্থ্য উপদেষ্টা আর ব্যক্তিগত কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় বিদেশ নেওয়া হয়েছে 8 জনকে। বিশেষজ্ঞবৃন্দ অনেকভাবে তাদের মন্তব্য পেশ করেছেন যে কাকে বাইরে পাঠালে উপকার হবে বা সম্ভাবনা আছে তাদেরকে শুধু আমরা পাঠাচ্ছি। যাদের সম্ভাবনা নাই বা তাদের আদৌ দরকার নাই তাদেরকে আমরা আসলে এখনও পাঠাচ্ছি না। তবে আমাদের এখনও এই বিষয়ে 20-25 জন এখনও পাইপলাইনে আছে যাদেরকে আমরা মনে করছি পাঠানো যেতে পারে বা বাইরে পাঠালে তাদের অবস্থার উন্নতি ঘটতে পারে। রোহিঙ্গা সহ বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তুর্কি। দেশটির রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন বিষয়েও কথা হয়েছে রাষ্ট্রদূতের সাথে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুর্কির রাষ্ট্রদূত। বৈঠক চলমান রাজনৈতিক বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় দলের পক্ষে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী তুর্কি। আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সেই দেশের জনগণের ভিতরে সমন্বয়ের সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয়, প্যালেটেবল হয়, সেই জন্য দ্বিপক্ষই এই ব্যাপারে কাজ করবে। বাংলাদেশ গভর্নমেন্টও সে লাইনে কাজ করছে। আমরা এটাকে বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝিয়ে আরও বেশি করে করা যায় কিনা সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। Our relations in different fields as well as our support to Rohingya refugees in Bangladesh. Also, we exchange views about how we can enhance our bilateral relations in the coming period. কুমিল্লার বুড়িচংয়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 4 নারীসহ 6 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারি চালিত অটোরিকশাটি কালিকাপুরের অবৈধ রেল ক্রসিং পার হয়ে বাকশিমুল যাচ্ছিল। এ সময় রেল লাইনে উঠে গেলে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশা চালক সাজু। যাত্রী রফিক মিয়া, লুৎফা আক্তার, সফরজান ও শানুমণি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। নিহতরা সবাই বাকশিমুল গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল পরিদর্শনে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়েন রেল ঊর্ধ্বতন কর্মকর্তারা। গেটগুলো অফ থাকতো, আজকে এই গেটগুলো না থাকার কারণে এই দুর্ঘটনাগুলোর কারণ। এই জায়গাতে যদি আমাদের যে কোনো একটা চেক থাকলে তাহলে এই ধরনের দুর্ঘটনা আর হইল না। যদি এখানে রেলের ক্রসিং থাকতো, গেট থাকতো, তাহলে আজকে এত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো না। অসতর্কতা বশত একটা অটো পার হচ্ছিল, এখানে গেট নেই, এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ফ্লাইট থেকে 9 লাখ সৌদি রিয়াল সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তির নাম দুলাল জমাদ্দার। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন। ফ্লাইটে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ক্যাবিন ক্রুরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদেশি মুদ্রা থাকার কথা স্বীকার করেন তিনি। পরে বিমানবন্দর নিরাপত্তা শাখা, বিমান বাহিনী, টাস্কফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ওই যাত্রীকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে 9,21,500 সৌদি রিয়াল
পাওয়া যায় বাংলাদেশি টাকায়, যা 2,93,86,000 টাকা সমমূল্যের। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। আপ এবং ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। লাইনম্যানের সবুজ পতাকার সিগন্যালে মঙ্গলবার সকাল 11:15টার দিকে 3টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলকভাবে যমুনা রেল সেতুর এলাকায় প্রবেশ করে। 4.10 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি প্রথম পর্যায়ে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে পার হতে 30 মিনিট সময় নেয় ট্রেনটি। এরপর আবারও ঘন্টায় 40 কিলোমিটার গতিতে সেতুর উপরে চালানো হয় ট্রেন। 40 কিলোমিটার গতিতে সেতু পার হতে সময় লাগে 15 মিনিট। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম পর্যায়ে পরীক্ষামূলক ট্রেন চালানো সফল হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়াই পরীক্ষা সফল হয়েছে। সব কিছু ঠিক থাকলে 16,781 কোটি টাকার 4.8 কিলোমিটারের এই রেল সেতুটি 2025-এর জানুয়ারিতে বাণিজ্যিকভাবে খুলে দিতে চায় কর্তৃপক্ষ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। সকালে 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। পরিদর্শনের সময় রোহিঙ্গাদের সাথে 2017 সালে সংগঠিত গণহত্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরবর্তীতে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন বিষয়ক অতিরিক্ত কমিশনার জানান, রাখাইনে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করছে আইসিসি। অনুসন্ধানের কাজেই বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভে পুলিশ ও সমর্থকদের সংঘর্ষে 3 পিটিআই কর্মী ও 4 নিরাপত্তা কর্মকর্তা সহ 7 জনের প্রাণহানি হয়েছে। বিক্ষোভ দমনে কারফিউ জারির কথা ভাবছে প্রশাসন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 4,000-এরও বেশি পিটিআই কর্মী ও সমর্থক। এত কিছুর পরেও দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদের উচ্চ সুরক্ষিত ডি চকে ঢুকে পড়েন ইমরান সমর্থকরা। বিক্ষোভকারীদের আটকাতে রাস্তায় রাস্তায় ফেলে রাখা শত শত বিশাল শিপিং কন্টেইনারের কঠিন ব্যারিকেড প্রবল জনজোয়ারে তাসের মতো ভেঙে পড়ে। যানবাহন এমনকি পুলিশের গাড়িতেও আগুন দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবিধানের 245 ধারা জারির মাধ্যমে সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। এরই মধ্যে রেড জোনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত 15 জনের। নিখোঁজ হয়েছেন অনেকে। উদ্ধার অভিযান জারি রেখেছে সামরিক বাহিনী। উদ্ধারকারী দল জানায়, নিহতদের 15 জনের মধ্যে দেশটির সুমাত্রা, কারো, পাদাং লাওয়াস এবং সেলতান প্রদেশে মারা গেছেন 11 জন। শেরদাং জেলায় প্রাণ হারিয়েছেন আরও 4 জন। সেনাবাহিনী জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইন্দোনেশিয়ায় সাধারণত বর্ষাকালে প্রায়ই ঘটে ভূমিধসের ঘটনা। পরিবেশবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটিতে বন উজাড় এবং অবৈধ খনির কারণে বেড়েছে ভূমিধসের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের 3টি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের ওপর বড় রকমের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই কানাডা ও মেক্সিকোর ওপর 25% হারে শুল্ক করবেন ট্রাম্প। মাদক কারবার ও সীমান্তে অনুপ্রবেশ বন্ধ না করলে এই পদক্ষেপ নেওয়া হবে। আর চীনের ওপর অতিরিক্ত আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 2023 সালে মেক্সিকোর রপ্তানির 83% এবং কানাডার 85% রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে গেছে। নতুন শুল্ক আরোপের হুমকিতে মার্কিন মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা 2020 সালের নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। পাশাপাশি সরকারি গোপন নথি
ট্রাম্প নিজের কাছে রাখার অভিযোগে করা মামলাটিও খারিজের আবেদন করা হয়েছে। এই দুটি মামলা নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। মূলত তার আহ্বানে একটি মামলাটি খারিজ করে ওয়াশিংটন আদালত। এ সময় স্মিথ জানান, ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। এদিকে দুটি মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। প্রথম মেয়াদের ক্ষমতা হারানোর পর 4টি মামলায় ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অ্যান্টিগা টেস্টে উইন্ডিজের কাছে 201 রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া 334 রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 132 রানে ইনিংস থামে মিরাজদের। ব্যাটিং বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার জাস্টিন গ্রেপস। পঞ্চম দিনে সফররতদের হাতে ছিল 3 উইকেট। আলজারি জোসেফের বোলিং তোপে 1 ঘন্টাও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। হাসান মাহমুদ আর জাকের আলী অনিকের বিদায়ের পর তাসকিন আর শরীফুল ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি। সবার শেষে নামা শরীফুল কাঁধে চোট পাওয়ায় আর ব্যাটিংই করতে পারেননি, যে কারণে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের 450 রানের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ছিল 152 রান। টানা সিরিজ হার প্রতিনিয়ত সঙ্গী ব্যাটিং ব্যর্থতা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে টাইগ্রেসদের আত্মবিশ্বাস যেভাবে ঘরের মাঠের চেনা কন্ডিশন, মনে করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সকাল 10টায় 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে সিরিজের 3টি ম্যাচই জিততে হবে জ্যোতি মারুফাদের। তবে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না টাইগ্রেস অধিনায়ক। মঙ্গলবার হোম অফ ক্রিকেটে এক সংবাদ সম্মেলনে জ্যোতি জানান, বিশ্বকাপ নিয়ে না ভেবে সিরিজ জয়ে গুরুত্ব দিতে চায় তার দল। যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি, মোরালেস সেটা হয়তো বা সিলেকশনের দিকেই বেশি মনোযোগ ছিল, যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যা জায়গা থেকে বেস্টটা খেলার চেষ্টা করেছে। সো ওইভাবেই টিমটা পিক করা হয়েছে এবং লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিই। যেহেতু লম্বা সময় পরে ওডিআই খেলা, সো আমাদের স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা অ্যাজ এ টিম কীভাবে স্টার্টটা করতেছি। যদি একটা ভালো স্টার্ট পাই, সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি, এই টিমটাই বেটার করতে পারবে। ক্রো থর্ফ ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে নিউজিল্যান্ড ইংল্যান্ড। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্ফের প্রতি সম্মান জানিয়ে এই ট্রফির নামকরণ করা হয়েছে। ট্রফিটি তৈরি করা হয়েছে 2 সাবেক গ্রেট ক্রিকেটারের ব্যবহৃত ক্রিকেট ব্যাট থেকে। কাঠ দিয়ে বানানো ট্রফিটির নকশা করেছেন ডেভিড গাওয়াটি। সম্প্রতি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ট্রফির ডিজাইনও করেছেন তিনি। 2 পরিবারের পক্ষ থেকে উপহার পাওয়া ব্যাটের অংশ দিয়ে তৈরি হয়েছে ট্রফিটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।